পাশে থাকার, বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের সাথে কাজ করার, সেই মানে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মানে একই রকম তো অনেকটা শোনা যায়। এগুলো কি রুটিন বক্তব্য নাকি কোনো বিশেষ মাহাত্ম্যপূর্ণ বক্তব্য? গণতান্ত্রিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া তারা অর্জন করতে চাচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আবেদন করেছেন যে তারাও যেন এই প্রক্রিয়াকে সমর্থন করে। তার সফরে গুণগত পার্থক্য কি হলো এই দুই সফরের মধ্যে? এই তত্ত্বাবধায়ক বা এখনকার ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের জন্য এটা একটা শক্তি যোগাবে বলে আমার ধারণা। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আসলেন, সেটা নিয়ে আমাদের গণমাধ্যমে অনেক আলোচনা, অনেক খবর হয়েছে। সেই প্রসঙ্গটা দিয়েই শুরু করি যে 4 দিনের সফর শেষে গেলেন তিনি, সেখানে আমরা দেখেছি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন, ইফতার করলেন রোহিঙ্গাদের সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। এগুলো তার কর্মসূচির মধ্যেই ছিল, এইগুলো করলেন। আমরা জানি 2018 সালেও গুতেরেস একবার বাংলাদেশে এসেছেন, তখনও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, তখনও তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তার সফরে গুণগত পার্থক্য কি হলো এই দুই সফরের মধ্যে? আসলে এবার দুটো জিনিসের প্রেক্ষাপটটা একটু পরিবর্তিত হয়েছে। যেমন ধরুন, বাংলাদেশে গত অগাস্ট মাসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ধরনের একটা, আমি বলবো যে বৈপ্লবিক বৈপ্লবিক অবস্থা যদি বলি, অথবা আহ, প্রচলিত বা আগের কাঠামোর চাইতে একটা ভিন্ন কাঠামোর দিকে যাওয়ার জন্য সাধারণ মানুষের যে প্রত্যাশা, আহ, সেই আলোকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটা তাদের সংস্কার কর্মসূচি নিয়ে সামনে যাচ্ছেন। সামনে একটা নির্বাচন আছে, এরপর একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে দাঁড়াবে। এই যাত্রাটায় আমরা আছি। কাজেই এখন এই বাস্তব অবস্থাটা উপলব্ধি করা, এবং জাতিসংঘ বাইরে বলে রাখি, জাতিসংঘ কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়ে আছে। গত মাসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা তারা দিয়েছে, খুবই একটা, আমি বলবো যে খুব ওয়েল ডকুমেন্টেড একটা রিপোর্ট, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক ভাবেও মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, এই ঘটনাগুলো লিপিবদ্ধ হয়েছে। এবং এইটা আমার কাছে মনে হয় যে গত আমাদের 53 বছরে আমরা এইরকম একটা ডকুমেন্ট আমরা জাতিসংঘের কাছ থেকে পাইনি। আমরা নিজেরা তো করতে পারি না, সেটা আমরা জানি, কিন্তু এটা একটা উল্লেখযোগ্য, এবং জাতিসংঘ এখানে ডিপলি ইনভলভ ছিল, এবং তারা এখনো আছে, তাদের একটা প্রত্যাশাও আছে। কারণ বাংলাদেশে যেমনটা আমি শুরু করেছিলাম, যে বাংলাদেশ একটা প্রচলিত বা আগের প্রথাগত ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে, এবং একটা নূতন গণতান্ত্রিক অভিযাত্রা তারা তৈরি করতে চেষ্টা করছে। চেষ্টাটা কতটা সফল হবে, হবে কি হবে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই প্রক্রিয়াটা আছে। এবং সেক্রেটারি জেনারেল কিন্তু তার শেষ দিনে যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে কিন্তু তিনি এই কথাটা বলেছেন। তিনি তিনটা কথা বলেছেন। একটা হচ্ছে যে তিনি বাংলাদেশের মানুষের এই পরিবর্তনের যে প্রত্যাশাটা, এটাকে তিনি গ্রহণ করেন, তিনি এটাকে এটার সাথে একাত্মতা প্রকাশ করেন। এটা তার 1 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর যেটা বলেছেন যে জাতিসংঘ এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকে। থার্ড বলেছিলেন যে এটা যেহেতু একটা বাংলাদেশে একটা ধরেন টেকসই অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, দায়বদ্ধ একটা সরকারি ব্যবস্থাপনা তৈরির জন্য চেষ্টা করছে মানুষ, গণতান্ত্রিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া তারা অর্জন করতে চাচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আবেদন করেছেন যে তারাও যেন এই প্রক্রিয়াকে সমর্থন করে। তো সেই দিক থেকে আমি মনে করি যে গত কয়েক মাস ধরে জাতিসংঘ বাংলাদেশে যেভাবে জড়িয়ে আছে, বা বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে যেভাবে তারা সংশ্লিষ্ট থেকেছে, আগামী দিনেও কিন্তু জাতিসংঘের আমাদের সাথে সংশ্লিষ্ট থাকবার প্রয়োজন হবে। সামনে নির্বাচন আসছে, এখন নির্বাচন আসলে সেখানে আমরা জানি জাতিসংঘ আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, এই কাজগুলো তো জাতিসংঘ থাকবে। যেহেতু জাতিসংঘের মহাসচিব এখানে এসছেন, তিনি জাতিসংঘের বলতে পারেন যে প্রশাসনিক প্রধান, তো সেই হিসাবে তার সরেজমিনে এই জিনিসগুলো সম্পর্কে একটা উপলব্ধি, বাংলাদেশে কি প্রয়োজন এটা তার জানা, এবং বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তিনি কথা বলে গিয়ে তার একটা নিজস্ব ধারণা নিশ্চয় জন্মেছে যে বাংলাদেশের এই প্রক্রিয়াটা কেমন, এটা চরিত্রটা কেমন, এটা কি কি চ্যালেঞ্জ হতে পারে, সেগুলো সম্পর্কে তিনি সম্যক অবগত হয়েছে। এবং সেটাতে আমার ধারণা ভবিষ্যতের দিনে আমরা তার কাছ থেকে সাহায্য চাই, তাহলে সেই সাহায্যটা পেতে পারি, এটা আমার আমার ব্যক্তিগত ধারণা।
জি, তৃতীয় যে কিরকম জায়গাটি সাহায্য পেতে পারে এটা নিয়ে আমি আরেকটু কথা বলব। কিন্তু যেই বার্তাগুলো তিনি দিলেন বা যে বক্তব্যগুলো আমরা শুনলাম তার কাছ থেকে, আমি আসলে এটারও একটু তুলনা করছিলাম যে যখন সেই ২০১৮ সালে আসলেন তখনও তিনি, যদি রোহিঙ্গাদের ইস্যুতে বলি, তখনও রোহিঙ্গাদের পাশে থাকার কথা বলেছেন। বা এমনকি ২০২৪-এ নির্বাচনের পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্বের প্রশংসা করেছেন, পাশে থাকার, বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের সাথে কাজ করার, সেই মানে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মানে একই রকম তো অনেকটা শোনা যায়। এগুলো কি রুটিন বক্তব্য নাকি কোনো বিশেষ মাহাত্ম্যপূর্ণ বক্তব্য? না, রুটিন না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মালিক তো বাংলাদেশের মানুষ। আমরা তো সংবিধানের 7 নম্বর ধারায় তো বলা আছে। তো বাংলাদেশের যদি বলেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এটা চিরন্তন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মানুষই বাংলাদেশের প্রাণ শক্তি হিসেবে থাকবে। সরকার আসে যায়, সরকার পরিবর্তন হয়, তো কাজে সেখানে সরকারের প্রায়োরিটিটাকে খানিকটা থাকে। কিন্তু বাংলাদেশের জনগণের সাথে সাথে এখন যেন বলছি না, 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ সবে শেষ করেছি, তখন তো ঢাকায় আনরব ইউএন অপারেশন ইন বাংলাদেশ, প্রথম বাংলাদেশের সাহায্য আসে জাতিসংঘের কাছ থেকে। কাজে এবং সেটা 71 সালে ডিসেম্বর মাসে কথা বলছে। কাজে জাতিসংঘ, বাংলাদেশের মানুষ যখনই তারা কোনো ইতিবাচক জায়গায় যেতে চায় বা তাদের যে, আমি বলবো যে অভিযাত্রা যেটা আছে, তার সাথে সবসময় তারা থাকবে, এটা আমার ধারণা। এবং এখন এটা বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমরা গত 15 বছর ধরে যে অবস্থার মধ্যে ছিলাম, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে দায়বদ্ধতার ব্যাপারটা বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে অর্থনৈতিকভাবে একটা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম, সেটা নিয়েও বড় ধরনের প্রশ্ন ছিল। আমাদের সামাজিকভাবে আমরা বিভাজিত হয়ে গিয়েছে। তো কাজেই সেই জায়গায় এমন প্রচন্ড রকম ভায়োলেন্স বা মানে যেটাকে বলে হিংস্রতা আমরা দেখেছি, সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে এসছে। শুধু জুলাই আগস্টে না, তার আগে থেকে আমরা এগুলি দেখেছি, যেটা ডকুমেন্ট জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেছে। তো কাজেই এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, এবং সেই জায়গাতে জাতিসংঘ পাশে থাকাটা আমার কাছে মনে হয়, অন্তত এই তত্ত্বাবধায়ক বা এখনকার ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের জন্য এটা একটা শক্তি যোগাবে বলে আমার ধারণা। জি। বাংলাদেশে যারা এখন মনে করছেন যে আমরা কিছুটা পথ হারাচ্ছি কিনা, বা এই সাম্প্রতিক কালে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, 15 বছর ধরে যে অবস্থার মধ্যে ছিলাম, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে দায়বদ্ধতার ব্যাপারটা বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে অর্থনৈতিকভাবে একটা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম, সেটা নিয়েও বড় ধরনের প্রশ্ন ছিল। আমাদের সামাজিকভাবে আমরা বিভাজিত হয়ে গিয়েছে। তো কাজেই সেই জায়গায় এমন প্রচন্ড রকম ভায়োলেন্স বা মানে যেটাকে বলে হিংস্রতা আমরা দেখেছি, সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে এসছে। শুধু জুলাই আগস্টে না, তার আগে থেকে আমরা এগুলি দেখেছি, যেটা ডকুমেন্ট জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেছে। তো কাজেই এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, এবং সেই জায়গাতে জাতিসংঘ পাশে থাকাটা আমার কাছে মনে হয়, অন্তত এই তত্ত্বাবধায়ক বা এখনকার ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের জন্য এটা একটা শক্তি যোগাবে বলে আমার ধারণা। জি। বাংলাদেশে যারা এখন মনে করছেন যে আমরা কিছুটা পথ হারাচ্ছি কিনা, বা এই সাম্প্রতিক কালে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে,